শুধু তো সেবাই হয় না, অর্থেরও প্রয়োজন। তো উনি দুটোই আর এখন ওনারই চেষ্টার মূলে এখন আমাদের ঘরে প্রত্যেক ঘরে প্রায় গ্রাজুয়েশন। পড়াশোনা শেষ করার ব্যাপারেও ফাদার রিগনের একটা অবদান রয়েছে। তারপর যখন আমি বিশেষভাবে ফিরে আসি, উনি আমাকে মানে সহযোগিতা দিয়েছেন। আর ফাদারের অনুপ্রেরণা বলতে গেলে আমার জীবনে সব এতটুকু হওয়ার পিছনে সবটুকু অবদান তার। বহু হিন্দু এবং মুসলমান মেয়েরা তার কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে মেডিকেল কলেজে, ঢাকা ইউনিভার্সিটিতে। আমি না, অনেক মেয়েকে দাদু পড়াশোনার ক্ষেত্রে আর্থিকভাবে সহায়তা করেন। আর আমরা একজন দাদুর কাছে গত বছরে মানে টাকা পয়সার জন্য অনেক সমস্যা হচ্ছিল, তারপরে ফাদার রিগন আমাকে সাহায্য করছেন। তার জন্য আমি বর্তমানে এখন ক্লাস 10 পড়ি। ফাদার রিগনের অবদান আমার জীবনে এত বেশি যে এটা আমি বলে শেষ করতে পারবো না। আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত সব দিক থেকে করে গেছে আমাদের জন্য। তো আমরা অনেকেই এখন এত বুঝতে পারছি না বিষয়টা, কিন্তু উনি যেমন থাকবেন সময় অনেকেই আমরা এগুলো বহুকাল 100 বছরের মন্দির করতে পারি না, আমাদের মন্দিরটা করে দেন, ফাদার রিগন করে দিল। ফাদারকে আমার কখনো কখনো মনে হয় যে উনি কি ধর্মযাজক না সমাজ সংস্কারক। যেমন উনি যেটা বাবার কাছে কথা বলে শেষ তো করাই যাবে না, কারণ উনিই ছিলেন এই শিল্পের প্রথমই উদ্যোক্তা। because he's very well known in Italy for his translation of Tagore. রবীন্দ্রনাথের নান্দনিক বোধ তিনি যেন অন্তরে অন্তরে গ্রহণ করেন। বাংলাদেশের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতিকে উনি যেভাবে লালন করেন, যেভাবে ধারণ করেন, আমরা মনে হয় আমরা বাঙালি হয়ে সেটা যে ফাদার কি আপনার কাছে, তো আমি বলবো যে ফাদার আমার জীবনের একজন মানে অনেক বড় একজন অভিভাবক, যিনি শিল্পী মন, গরিব মানুষকে জাগাবার মন, শিক্ষা দীক্ষা দিকে মানুষকে জাগ্রত করার মন, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আলিঙ্গন করার মন, তো বলো আমি তার কাছে চির কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ। বিদেশি মুক্তিযোদ্ধা তিনি আছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং বিদেশি বন্ধু, যে আমাদের দেশের মানুষের সেবা দিতে এসে এই দেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে। যে ফাদার রিগন ঝোলার মাঝে কি আছে ধন, কি আছে নিন খ্রিস্ট প্রণাম, কানা করিও লাগবে না দাম। ফাদার রিগন ইটালিও, বাংলাদেশের সালাম নিও। বাংলাদেশের সর্বদক্ষিণে সুন্দরবন ঘেঁষা মফস্বল শহর মোংলা। দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর হওয়ায় একসময় মোংলার ছিল আলাদা কর্মচাঞ্চল্য। তবে আগের মতো বন্দরকেন্দ্রিক কর্মতৎপরতা না থাকলেও জীবন জীবিকার প্রয়োজনে এই জনপদের মানুষের কর্মব্যস্ততার কমতি নেই। সকাল হতে না হতেই মোংলা নদীর খেয়াঘাট মানুষের পদচারণায় হয়ে ওঠে মুখরিত। মোংলার অন্তর্গত শিলাবুনিয়া গ্রামের সাধুপলের গির্জার নিয়মমাফিক ঘণ্টার ধ্বনির টুংটাং শব্দে ভেঙে পড়ে ভোরবেলার নীরবতা। ঘণ্টার ধ্বনির সমান্তরালেই যেন শুরু হয় মানব সেবায় ব্রত খ্রিস্ট সন্ন্যাসী ফাদার মারিনো রিগনের দৈনন্দিন কর্মসূচি।
ওনার জীবনের একটা সুশৃঙ্খলতা। উনি সারা জীবন নিয়ম মেনে চলেছেন, বিশেষভাবে স্পিরিচুয়াল সাইড। ওনার প্রার্থনার জীবন একটা সুশৃঙ্খলতার দিকে ছিল। তারপরে বলা যায় প্রত্যেক দিনের যে রুটিন, সেই রুটিন তিনি সুন্দরভাবে মেনে চলেন। সেই যাজক হিসাবে তার যে দায়িত্ব কর্তব্য, সেটা তো তিনি নিষ্ঠার সঙ্গে পালন করতে চেষ্টা করেছেন এবং করেও যাচ্ছেন। আমরা ব্রেকফাস্টের পরে সাধারণত আমাদের ঘরে থাকি এবং 9টা পর্যন্ত আমরা স্টাডি করি। 9টার পরে আমরা নিচে আসি, এরপর আমাদের এই পাবলিক ফাংশন আমরা শুরু করি। কিন্তু এই যে একটা সুন্দর সময় 7টা থেকে 9টা, আমাদের এই কর্মব্যস্ততার মধ্যেও যে স্টাডির টাইম আমরা 2 ঘন্টা বেছে নিই, এটা আমি তার কাছ থেকে আসলে শিখেছি। কর্মযোগী এই মানুষটির জীবনযাপনে রয়েছে সময়নিষ্ঠতার দারুণ ছাপ, যেন ছকে আঁকা রুটিন মাফিক জীবন। সুদীর্ঘ তার বর্ণাঢ্য জীবনে খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যক্তিগত নানামুখী কাজ করেছেন সময়ের নির্দিষ্ট ছকে। আর সময়ের সদ্ব্যবহারের কারণেই সৃষ্টি হয়েছে তাঁর বিপুল কর্মরাজি। ফাদার মারিনো রিগন একাধারে অনুবাদক, রবীন্দ্র গবেষক, লালন সাধক, জসিমউদ্দিন বিশেষজ্ঞ, শিক্ষাব্রতী, কৃষি সংগঠক, মুক্তিযোদ্ধা ও বহু ভাষাবিদ। এক কথায় অসাধারণ এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কোনো এক বিশেষ পরিচয়ে তাকে বাধা যায় না, বহুমাত্রিক তার ব্যক্তিত্বের বিচ্ছুরণ। কারণ আমার গোষ্ঠী এসেছে জার্মানি থেকে। 17 শতাব্দীতে ভেনিসের রেজন সেখানে ওরা জমি কিনেছে, কাজ করেছে, এবং বিশেষভাবে ওরা কৃষক সবাই। আমারও পিতৃপুরুষেরা কৃষক এবং আমার ঠাকুর দাদা কৃষক, আর আমার বাবাও কৃষক। আর 1922 সালে ওরা এসেছে অন্য গ্রাম থেকে, এসেছে একটা ক্ষুদ্র গ্রাম ভিল্লা বেরলা, যেখানে আমি জন্মেছি। আর সেখানে থাকতে আমার বাবা একটা মেয়ের সঙ্গে পরিচিত। আশ্চর্য লাগে এবং সবাই ইতালিতে আশ্চর্য লাগে, কারণ আমার বাবা ক্লাস 3 পর্যন্ত পড়েছে আর আমার মা ডিগ্রি, এবং মানে তিনি টিচার। ফাদার রিগনের জন্ম 1925 সালের 5 ফেব্রুয়ারি ইতালির ভিচেনচার অবস্থিত ভিল্লাবেলে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রিকার্ডো রিগন, পেশায় কৃষক। মা ছিলেন ইটালিয়া মনিকা, একজন স্কুল শিক্ষিকা। বাবা কৃষক হলেও শিল্প সাহিত্যের প্রতি ছিল তার তীব্র অনুরাগ। তিনি ভালো অভিনয় করতেন, গানও গাইতেন। আমরা 10 ভাই বোন, 2 জন মারা গেছে ছোট্টবেলা, আর আমরা 8 ভাই বোন। আর যখন তিনি মারা গেছে আমরা সবাই পড়াশোনা করতেন। বাবা আমাদের ফল, আমরা জীবনে কি করেছি, কোন পথে চলেছি দেখতে পারেন নাই। এটা হলো আমার একটু মানে মায়া লাগে, বলি না দুঃখ, কারণ বিধাতার চিন্তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না, তবুও একটু মায়া লাগে বাবার প্রতি। আর তাঁর বিপুল কর্মকাণ্ডে সংস্কৃতি মনস্ক কৃষক পিতা রিকার্ডো রিগন ও শিক্ষিকা মা ইতালিয়া মনিকার আদর্শিক ভাবধারা ফাদার রিগনের কাছে অফুরন্ত প্রেরণাদায়ক শক্তি।
শিক্ষিকা মায়ের কাছে রিগনের শিক্ষার হাতেখড়ি। মায়ের স্কুলেই সম্পন্ন করেন প্রাথমিক শিক্ষা। সপ্তম শ্রেণীতে জেভিরিয়ান সম্প্রদায়ভুক্ত মিশনারি সংস্থায় যোগদান করার পর ইতালির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মতত্ত্বসহ স্নাতক ও স্নাতকোত্তর সমমান শিক্ষা অর্জন করেন তিনি যাজকীয় জীবনে অভিষিক্ত হন 1951 সালের 10 মার্চ। যাজকীয় জীবনে অভিষিক্ত হওয়ার পর তিনি ইতালির ইউদিন শহরে ধর্ম প্রচারণা ও শিক্ষকতা কাজে নিয়োজিত ছিলেন প্রায় 2 বছর। এরপর 1953 সালের 7 জানুয়ারি একজন মিশনারি হিসাবে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের যশোরে তাঁর প্রথম আগমন। যেন উপযুক্ত ভাবে আমরা এই খ্রিস্ট যা উৎসর্গ করছি, আমরা যিশুর কাছে, পরমেশ্বরের কাছে আমরা ক্ষমা ভিক্ষা করি। রবীন্দ্রনাথ বলে, আমাদের প্রভু যিশু খ্রিস্ট পিতা বলে, এই মন্ত্র বলে তিনি ক্রুশে যেতে পেরেছে সমস্ত যাতনা। বাংলা প্রথমে আমি শিখতে আরম্ভ করেছি ববর পাড়া, কিন্তু কোনো মাস্টার আমরা পাই না, কারণ সেই সময় আমরা যখন এসেছি আগে যে ফাদার ছিল সবাই চলে গেছে, শুধু একজন ফাদার ছিলেন, ফাদার আন্তনি আলবের্তো, তারপরে ওনার সঙ্গে ছিলাম। আমি প্রাইভেটে পড়াশোনা করেছি। আমি ছিলাম প্রথমে ববরপাড়া, তারপরে মালগাজি 3 বছর, তারপরে খুলনা 6 বছর, যশোরে 6 বছর, বাঁয়ার চকে 6 বছর। তো 1954 সালে মালগাজিতে ফাদার আলবিনো টিচারও চলে যাবার পরে উনি অসুস্থ চলে গেলেন, তখন এই ফাদার রিগনকে বিশপ ওখানে পাঠালেন, একদম ইয়ং, বুঝতে পারছেন। আমাকে শুধু বললো বিশপ যে দেখো একজন ইয়ং ফাদার পাঠাচ্ছি ওখানে, তুমি তার দ্বিতীয় যা কিছু দেখাশোনা করার জন্য, এটা ওটা করার জন্য, সে কিন্তু নূতন, কিন্তু এনার্জেটিক, খুব শক্তি আছে, খুব মানে ভালো লোক। মোংলা পথে নেমে লঞ্চ থেকে আমরা একটা নৌকো নিলাম এবং আমরা রওনা করলাম। সব জল, ওখানে মালগাছি শুধু জল, পুরো একেবারে পুরো মাত্রা এই জোগাড়গণ। আর আমি অবাক কেমন করে মাঝি এইদিকে এদিকে যেখানে যত কাজ ছিল এইরকম, কারণ জল ছিল খুব ঘোলা, কেমন করে বুঝতে পারতো কোন দিকে যেতে হবে, ঘুরে টুরে সব অবাক। তারপরে রাত্রে ঘুমালাম, সকালে প্রার্থনা করে তারপরে ব্রেকফাস্ট করলাম।